হেই, কি অবস্থা সবার? আমি দীপদুর্লভ। সো আজকে মেইনলি আমরা আমাদের প্রথম মারাত্মক কোশ্চেনটা সলভ করব। সো প্রথম মারাত্মক কোশ্চেনটা ছিল হচ্ছে ভেক্টরের উপর, এবং তোমরা জানো যে আমরা অলরেডি ভেক্টর প্লেলিস্ট বানানোর কাজ শুরু করছি, এবং এর যে কনসেপ্টগুলো আছে, ঠিক আছে, বা এই কোশ্চেনটা সলভ করতে যে যে কনসেপ্ট লাগবে এগুলো খুব জলদি ভেক্টর প্লেলিস্টে আসবে। আজকে মেইনলি খুব শর্টে, মানে যতটা শর্টে পসিবল, খুব বেশি শর্টে পসিবলও না। সো যতটা শর্টে পসিবল আমি চেষ্টা করবো যে জিনিসটাকে বুঝায় দেওয়ার। যাই হোক, আমরা শুরু করি, আর কথা না বাড়াই। সো আমাদের যে ম্যাথটা, এটা হচ্ছে মূলত বৃষ্টির ম্যাথ, আমরা সবাই জানি, দেখেই বুঝতেছি। সো বৃষ্টির যে কোনো ম্যাথ সলভের জন্য আমাদের কয়েকটা প্রি নলেজ থাকা লাগবে। যেরকম ধরো যে আপেক্ষিক বেগ কি, আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ বা আপেক্ষিকতা। আইনস্টাইনের আপেক্ষিকতা না, মানে আপেক্ষিক জিনিসটা বলতে কি বোঝায়। সো এটা প্রথমে আমাদের বুঝতে হবে। দেন আমাদের বুঝতে হবে যে আসলে বিপরীত ভেক্টর নিয়ে কীভাবে ডিল করতে হয়, বিপরীত ভেক্টর নিয়ে ডিল কীভাবে করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে। দেন আমাদের জানতে হবে যে আসলে মাল্টিভেক্টর সাম কীভাবে করতে হয়। সো মাল্টিভেক্টর সাম মানে কি? মাল্টিভেক্টর সাম মানে তোমাকে যদি দুইয়ের অধিক ভেক্টর দেয়, দুইটা ভেক্টর থাকলে খুব ইজিলি আমরা আর ইজিক্যাল টু রুট ওভার বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিউ কিউ কজ আলফা দিয়ে আমরা করতে পারি। কিন্তু যদি এর বেশি থাকে, তিনটা থাকে, চারটা থাকে, পাঁচটা থাকে, তখন জিনিসটা এইভাবে করা একটু জটিল হয়ে যায়, ঠিক আছে। সো তখন হচ্ছে মেইনলি আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয়। সো আজকে আমরা ধীরে ধীরে এই পয়েন্টগুলো ক্লিয়ার করবো যে আসলে আপেক্ষিক বেগ কী, দেন বিপরীত ভেক্টর কী, এবং মাল্টিভেক্টর সামটা আসলে কীভাবে করতে হয়। ওকে, সো আমরা শুরু করি। আমরা আপেক্ষিক বেগ থেকে প্রথমে শুরু করব। সো আপেক্ষিক বেগ বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আপেক্ষিক মানে কি, বা আমরা যে আপেক্ষিকভাবে তুলনা করি এটা মানে কি। সাপোজ ধরো যে তোমাকে বললো যে তোমার কয় ভাই বোন, সাপোজ তোমরা 2 ভাই বোন, ঠিক আছে। তোমাকে বললো যে তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের বয়স কীরকম। সো তখন তুমি বলবা কি? তখন তুমি বলবা যে আমার ভাই আমার থেকে 10 বছরের বড়, ঠিক আছে, অথবা আমার ভাই আমার থেকে 5 বছরের ছোট। তাই না? তুমি কীভাবে পাচ্ছ? ভাইয়ের বয়স 30, আমার বয়স 20, সো আলটিমেটলি পার্থক্য কত? 10, তাই না? পার্থক্য করে তুমি পেয়ে যাচ্ছ আসলে আমার ভাই আমার থেকে 10 বছরের বড়, ঠিক আছে। সো মূল কথা বিয়োগফল। সেমভাবে তুমি যদি আরও খুব ইজি, খুবই নাইস একটা উদাহরণের কথা ভাবো, যে আমরা বাংলা সিনেমার খুবই প্রচলিত একটা ডায়ালগ, যে ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু ডিসকাস করি। যে ধরো একটা এ, একটা কিছু, মানুষ বস্তু যাই হোক, আর বি আরেকটা কিছু বা মানুষ বস্তু যাই হোক। সো এখন এ হচ্ছে বললো, এ তোমাকে বললো যে বি এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই। সো তখন এই প্রবলেমটা তুমি কীভাবে সলভ করবা? সো তুমি প্রথমে দেখবা যে এর মধ্যে কী কী কোয়ালিটি আছে। সাপোজ এর মধ্যে এবিসি কোয়ালিটি আছে। দেন তুমি দেখবা যে বির মধ্যে কী কী কোয়ালিটি আছে, এবিসি দেন ডি কোয়ালিটি আছে। তো এরপরে তুমি কম্পেয়ার করবা যে আসলে বি বি এর মধ্যে এবিসি আছে, এ এর মধ্যেও কি এবিসি আছে না? তার মানে তুমি যদি বি থেকে যদি এ বিয়োগ করো, ঠিক আছে, মানে এবিসি এবিসি এবিসি, ঠিক আছে, এগুলো যদি বিয়োগ করে দাও তাহলে আলটিমেটলি এক্সট্রা কী থাকে, তাই না? এভাবে করবো না যে আসলে বির মধ্যে এবিসিডি আছে, দেন তুমি এখান থেকে এর যে কোয়ালিটিগুলো এবিসি এটা বিয়োগ করে দিলে তাহলে এক্সট্রা যেটা পাবা এটাই তো উত্তর, তাই না? যে আসলে বির মধ্যে এমন কি আছে, এক্সট্রা কি আছে। সো আলটিমেটলি আমরা কি করতেছি? আলটিমেটলি আমরা এর সাপেক্ষে বি এর তুলনা করার সময় বি এর কোয়ালিটি থেকে এর কোয়ালিটি বিয়োগ দিচ্ছি, তাই না? সো আপেক্ষিকতা বলতে এরকমই বোঝায় 90% ক্ষেত্রে। সাপোজ তোমার সাপেক্ষে তোমার বন্ধুর কি পরিমাণ টাকা আছে। সো তোমার আছে সাপোজ, তোমার বন্ধুর আছে সাপোজ 150 টাকা, তোমার আছে 5 টাকা। সো আলটিমেটলি 145 টাকা বেশি আছে, তাই না? জাস্ট বিয়োগফল, আর কিছুই না। সেমভাবে বেগের ক্ষেত্রেও সেম টু সেম কাহিনী, ঠিক আছে। তুমি যখন বেগ নিয়ে ডিল করবা তখনও সেম টু সেম ঘটনাই ঘটবে। আমরা একটু দেখি। ধরি আমরা এ একটা বস্তু, বি একটা বস্তু, বা এ একটা গাড়ি, বি একটা গাড়ি। এ ধরো একটা অডি, আর বিতে বিএমডাব্লিউ। সো এদের মধ্যে রেস রেস হলো। সো এ হচ্ছে তোমার 300 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর বিএমডাব্লিউ আমরা কমই ধরলাম। সো এ যাচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে, বি যাচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, কার কার সাপেক্ষে এটা? তোমার সাপেক্ষে, তুমি দেখতেছো, বা আমার সাপেক্ষে আমি মোবাইলে আঁকতেছি। সো আমার মনে হচ্ছে যে এ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, সো ধরো যে কাউন্টডাউন শুরু হলো এখান থেকে, এখানে টাইম 0, টাইম এখানে কি 0। সো এখন যদি তুমি টাইম 1 এর সময় কাউন্ট করো,
টাইম 1 এর সময় কি হবে, যেহেতু 300 মিটার পার সেকেন্ড বেগ, যেহেতু 300 মিটার পার সেকেন্ড বেগ, তার মানে 1 সেকেন্ডে কত যাবে, 300 মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ 300 মিটার প্রতি সেকেন্ডে যাবে। তার মানে 1 সেকেন্ড পর অডি চলে গেছে 300 মিটার, আর বিএমডাব্লিউ চলে গেছে 200 মিটার পার সেকেন্ড, মানে 200 মিটার, তাই তো? তার মানে তুমি যদি বিএমডাব্লিউ থাকতা, তুমি কি দেখতা? তুমি যখন বিএমডাব্লিউ থাকবা তখন দেখবা যে যাত্রা শুরু হয়েছে একই সাথে, আমরা পাশাপাশি আছি। 1 সেকেন্ড পর আমি আমার সাপেক্ষে তো আমার সাপোজ আশেপাশের যে এরিয়া বা আমার গাড়ির অবস্থান, এগুলো তো কোনো কিছু চেঞ্জ হয়নি, তোমার সাপেক্ষে তুমি স্থির। সো 1 সেকেন্ড পর তুমি দেখবা যে তোমার পাশে যে গাড়িটা ছিল সে এই যে 100 মিটার আগে গেছে, তাই না? কারণ কি, প্রথম সেকেন্ডে অডি গেছে 300 মিটার, আর বিএমডাব্লিউ গেছে হচ্ছে 200 মিটার। সো আলটিমেটলি বিএমডাব্লিউ দেখবে যে অডি 100 মিটার আগে গেছে। তার মানে কি, এখানে বি এর সাপেক্ষে এ এর বেগ কত হচ্ছে, 300 মাইনাস 200 সমান সমান 100, তাই না? সেমভাবে তুমি যদি আরেক স্টেপ করতে, কি হয়তো দেখো, তুমি যদি আরেক সেকেন্ড ক্যালকুলেট করো, যে তুমি ক্যালকুলেট করলে টি ইজ ইকাল টু 2 সেকেন্ডের সময়, ওকে? তো টি ইজ ইকাল টু 2 সেকেন্ডের সময় অডি আরও 300 মিটার গেছে, সো আলটিমেটলি 600 মিটার, আর বিএমডাব্লিউ আরও 200 মিটার গেছে, সো আলটিমেটলি 400 মিটার। সো এখন বিএমডাব্লিউকে দেখবে যে 2 সেকেন্ড চলে গেছে এবং অডি আমার থেকে 200 মিটার আগানো আছে, তাই না? 2 সেকেন্ডে গেছে 200 মিটার, তার মানে তুমি যদি বেগ ক্যালকুলেট করো, ভি সমান সমান এস, এস কত 200 ডিভাইডেড বাই সময়, সময় কত 2, তার মানে 200 বাই 2 সমান সমান 100। তার মানে তখনও আলটিমেটলি অডি বিএমডাব্লিউ দেখবে যে অডি ওর থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে বা 100 মিটার পার সেকেন্ড দ্রুত বেগে যাচ্ছে বা পজিটিভ বেগে যাচ্ছে, যেটাই বলো। সেটাই হচ্ছে আপেক্ষিকতা, যে আসলে তোমার সামনে যেটা আঁকা আছে বা তোমার খাতায় যেটা আঁকা আছে এটা হচ্ছে তোমার পার্সপেক্টিভে, কিন্তু আমি যদি খাতার মধ্যে আঁকা কোনো একটা বস্তু বা অবজেক্টের পার্সপেক্টিভে আরেকটা বস্তুর বেগ কম্পেয়ার করি, তখন আসলে বেগটা কেমন হবে, এটাই হচ্ছে মূলত আপেক্ষিক বেগ। সো আমরা আরেকটা ছোট্ট কেস দেখি আপেক্ষিক বেগের। সেম ধরো দুইটা গাড়ি আছে, একটা গাড়ি তোমার এই বরাবর যাচ্ছে আর একটা গাড়ি এই বরাবর যাচ্ছে। তো যে গাড়িটা ধরো যে শুরু হয়েছে টাইম এখানে টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে শুরু হয়েছে, দেন ধরো যে 1 সেকেন্ড চলে গেল, 1 সেকেন্ড চলে যাওয়ার পর প্রথম যে গাড়িটা আছে, প্রথম গাড়িটা তোমার এখানে গেল আর দ্বিতীয় গাড়িটা এখানে গেল, ওকে? সো এখন গাড়ির যে চালক 1 সেকেন্ড পর যখন যাত্রা শুরু হয়েছে তখন একবার দেখছে যে দুইটা গাড়ি এক জায়গায় আছে, দেন 1 সেকেন্ড পর গাড়ির চালক, এই গাড়ির চালকটা অপর গাড়ি খুঁজতে নিল, ঠিক আছে? অপর গাড়ি খুঁজতে নিয়ে দেখলো যে অপর গাড়িটা এই বরাবর আছে, নাকি ব্যাপারটা বুঝতে পারছি? সে দেখলো যে অপর গাড়িটা এই বরাবর আছে, দেন সে আবার ড্রাইভ করা শুরু করলো, আরও 1 সেকেন্ড গেল, আরও 1 সেকেন্ড গেল, টি ইজিক্যাল টু 2 সেকেন্ড, এবং তখন অপর গাড়িটা চলে গেল এখানে, ঠিক আছে? সো এখন আবার দেন ও ড্রাইভ থামায় আসারা দেখলো যে আসলে অপর গাড়িটা কই আছে, এই বরাবর, তাই না? সো আলটিমেটলি দেখো যে আমার টাইম যাচ্ছে কিন্তু প্রথম যে গাড়িটা আছে এর সাপেক্ষে দ্বিতীয় গাড়ির ডাইরেকশন কিন্তু সেমই থাকতেছে, আর বেগও কিন্তু সেম থাকতেছে কাইন্ড অফ, ওকে? তুমি যদি বেগ ক্যালকুলেট করো তুমি দেখবা যে 1 সেকেন্ডে যেটুকু আছে 2 সেকেন্ডে তার ডাবল গেছে, তাই না? সো আলটিমেটলি 2 সেকেন্ডে ডাবল হয়ে গেছে, তার মানে তুমি যদি 2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি সেম জিনিসই পাবা। সো এটাই হচ্ছে আপেক্ষিকতা। সো এটাকে তুমি তোমার কি বলে ত্রিভুজ সূত্র দ্বারাও তুমি ব্যাখ্যা করতে পারতা, যে এটা ধরো এ, যদি তুমি এ বি বের করতে চাও বা এর সাপেক্ষে বির বেগ যদি বের করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কি হবে, তোমাকে প্রথমে বির বেগটা, যার বেগ বের করতে চাও সেটা প্রথমে বসবে এবং নিজের বেগটা বিয়োগ যাবে, তাই না? সো এটা ছিল কি, এটা ছিল হচ্ছে আমার এর বেগ। সো তাইলে এর বেগ প্রথমে আমার কাজ নেই, আমার প্রথম কাজ হচ্ছে ভিবি বেগ নেওয়া। সো এটা কি ভিবি বেগ, সো ভিবি বেগটা তুমি এখানে আঁকো, সেখানে আঁকলে তুমি পাওয়া যাচ্ছে এটা ভিবি বেগ। দেন তোমাকে কি বলছে, মাইনাস এ বেগ কি যোগ, তাই না? মাইনাস ভিএ মানে কি, মাইনাস ভিএ মানে তোমার প্লাস মাইনাস ভিএ, আর মাইনাস ভিএ মানে আলটিমেটলি ভিএ এর বিপরীত ভেক্টর। ভি যদি এটা হইতো মাইনাস ভিএ হবে এইটা অপোজিটটা, তার মানে ভিএ দেখো ভিএ ছিল ঠিক এই বরাবর, তার মানে মাইনাস ভিএ কোন বরাবর যাবে, ভিএ ছিল ঠিক এই বরাবর, তার মানে মাইনাস ভিএ যাবে ঠিক এই বরাবর, তাই না? সো এটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের মাইনাস ভিএ। সো আলটিমেটলি তুমি যখন এই দুটা লব্ধি করতেছো, ত্রিভুজ সূত্র বলে
যে পাদবিন্দু শীর্ষবিন্দু এরকম যদি একই ক্রমে থাকে তবে তাদের লব্ধি হয় কোন বরাবর? লব্ধি হয় হচ্ছে কর্ণ বরাবর। এই যে ঠিক এই বরাবর লব্ধি হবে। ওকে, সেটাই হচ্ছে আপেক্ষিক বা আপেক্ষিক বেগ। ওকে, সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে আপেক্ষিক বেগ বলতে কি বোঝাচ্ছে বা আপেক্ষিক ওয়ার্ডটা তারা কি বোঝাচ্ছে। পাশাপাশি আমরা এটাও হালকা পাতলা বুঝতে পারছি যে বিপরীত ভেক্টর নিয়ে কিভাবে ডিল করতে হয়। ঠিক আছে, জিনিসটা আরেকবার রিক্যাপ করি আমি, যে বিপরীত ভেক্টর নিয়ে যখন তোমাকে ডিল করতে হবে, তোমাকে ধরো যে তোমার নর্মালি বললো যে আর সমান সমান পি প্লাস কিউ, কোনো সমস্যা নেই, খুব ইজিলি ডিল করা যাবে। কিন্তু তোমাকে যদি বলে যে পি মাইনাস কিউ বের করো, তো তখন কি আমরা মাইনাস করব? আমরা এখন অবধি ধরে নিচ্ছি যে ভেক্টরের বিয়োগ আমরা জানি না। তো তখন আমরা যেটা করতে পারি, না আমরা বিয়োগ করব না, আমরা যোগই করব। কার যোগ করব? মাইনাস কিউ যোগ করব। আর মাইনাস কিউ এর একটা স্পেশাল নাম আছে, এই মাইনাস কিউ এর নাম হচ্ছে মাইনাস কিউ একটা ভেক্টর। কিউ যেমন একটা ভেক্টর, মাইনাস কিউ একটা ভেক্টর, যে ভেক্টরটাকে বলা হবে কিউ এর বিপরীত ভেক্টর। ঠিক আছে, তার মানে ওকে, যে তোমাকে যদি পি থেকে কিউ বিয়োগ করতে বলে, তুমি পি থেকে কিউ বিয়োগ করবা না, তুমি যেটা করবা যে কিউ এর বিপরীত ভেক্টরের সাথে পি যোগ করবা। সো বিপরীত ভেক্টর মানে তোমাকে ধরো আমরা একটা এক্সাম্পল দিই, এটা পি, এটা কিউ। তো তোমাকে বললো পি থেকে কিউ বিয়োগ করো, সো তখন আমরা যেটা করব, পি তো থাকবেই, এর সাথে আমি কিউ ছিল এই বরাবর, কিউ এর বিপরীত ভেক্টর মানে উল্টার দিকে সেম ভেক্টর, এই যে এটাকে বলে মাইনাস কিউ। তো এখন আমি কিউকে ভুলে যাব, কিউকে ডাইরেক্টলি ভুলে যাব, কিউকে চিনি না, কিউকে ডাইরেক্টলি ভুলে যাবে। এখন আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, একটা পি ভেক্টর আর একটা মাইনাস কিউ ভেক্টর। এই যে এদের লব্ধি করব, এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, জাস্ট দুইটা ভেক্টর লব্ধি করলে আমি যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে পি মাইনাস কিউ। খুবই ইজি হিসাব, আরও অনেকভাবে ভাবা যায়। তোমার সামান্তরিকের দুটি সমবিন্দু ভেক্টর যদি হয়, সেক্ষেত্রে সামান্তরিকের কর্ণ নির্দেশ করে লব্ধি, আর অপর আর একটা কর্ণ থাকে না, দুইটা কর্ণের একটা কর্ণ নির্দেশ করে লব্ধি, আর একটা কর্ণ নির্দেশ করে তোমার বিয়োগফল। সেইভাবেও ভাবা যায়, কিন্তু আমরা ওইভাবে ভাববো না আপাতত, আমরা ইজিভাবেই ভাবলাম। দেন আমরা দেখি আসলে মাল্টিভেক্টর সাম কীভাবে করতে হয়। সো মাল্টিভেক্টর সাম আই জে কে এর মাধ্যমে করা যায় প্রথম কথা। এছাড়া আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে নর্মাল, মানে একই জিনিসই কাইন্ড অফ, আমরা জাস্ট সামান্য পার্থক্যের কারণে আমরা একটু, আচ্ছা। সো মাল্টিভেক্টর সাম আইজেকে এর মাধ্যমে করা যায়। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আইজিকে যেভাবে নির্ণয় করতে হয় ওই একই রকমই, জাস্ট আমরা আইজিকে জিনিসটা ইউজ করতেছি না। ঠিক আছে, সো দেখি আমরা কেমনে এটা করে, একটু হালকা পাতলা শর্টে বুঝি। সাপোজ এটা ধরো যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, তো এখানে আমাদের কয়েকটা ভেক্টর দেওয়া থাকলো, এটা একটা ভেক্টর, 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 আবার এটা একটা ভেক্টর। সো এতগুলো ভেক্টর তুমি যদি ওই আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা দিয়ে করতে যাও, বিশাল প্যারা। ঠিক আছে, তোমার একদিন লাগবে সময়। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি এইসব অঙ্কের ক্ষেত্রে, আমরা মূলত যে ভেক্টরগুলা এক্স অক্ষেও নাই বা ওয়াই অক্ষেও নাই, তাদেরকে মেইনলি উপাংশে ভাঙতে পারি। কি করতে পারি? তাদেরকে উপাংশে ভাঙতে পারি। আর যারা এক্স অক্ষে ওয়াই অক্ষে আছে তাদের নর্মালি সাইন অ্যাড করতে পারি, সেটা অন্য ব্যাপার। তো যারা এক্স অক্ষে নাই, এটা একদম ভেক্টরের রুল। ঠিক আছে, রুলের মতো, যখনই তুমি একটা ভেক্টর নিয়ে ডিল করতেছো 90% ক্ষেত্রেই, যেটা আমার এক্স অক্ষেও নাই ওয়াই অক্ষেও নাই, তখন সেটাকে ইজিলি সলভ করার জন্য আমরা উপাংশে ভাঙি। সো এটাকে আমি উপাংশে ভাঙবো। এটা ধরো যে একটা ভেক্টর, এটার নাম দিলাম আমরা R1, এটার নাম দিলাম আমরা, আচ্ছা R1 না, আমরা R2 নাম দিলাম। এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা R6, এটা R7, এটা R8। তো আমরা যেটা করতে পারি যে R2কে উপাংশে ভাঙলাম। ওকে, সেমভাবে আমরা R4কে উপাংশে ভাঙবো, কারণ এটাও এক্স অক্ষে ওয়াই অক্ষে নাই। দেন আমরা R6কেও উপাংশে ভাঙবো, R8কেও আমরা উপাংশে ভাঙবো। ওকে, সো আলটিমেটলি তুমি যখন সবগুলোকে উপাংশে ভাঙবা, তখন দেখো কি হয়। তো তখন তোমার সাপোজ R1 তো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর ছিলই, দেন R2কে উপাংশ ভাঙলে তুমি এখানে R2 cos থিটা পাবা। ওকে, দেন তুমি যখন R8কে উপাংশে ভাঙতেছো, সো তখন R8 cos থিটা ওই বরাবরই থাকতেছে। আবার
R3 তো এই বরাবর ছিলই, কোনো সমস্যা নাই। দেন এই বরাবর তোমার R2 এর সাইন থিটা আসতেছে, ঠিক আছে। আবার আরও একটা আসতেছে R4 এর সাইন থিটা, ঠিক আছে। R4 এর সাইন থিটাও তোমার এই বরাবর আসতেছে। তারপর তোমার উল্টা দিক বরাবর আছে তোমার R5 আছে, দেন R4 এর কস থিটা আছে, দেন R6 এর কস থিটা আছে। আবার তোমার নিচ বরাবর আছে R7 আছে, R6 এর সাইন থিটা আছে, R8 এর সাইন থিটা আছে। সো এখন তোমার আপাত দৃষ্টিতে দেখা মনে হবে যে এই জিনিসটা তো আরও জটিল হয়ে গেল, তাই না? যে তোমার আগে ছিল মাত্র কয়টা ভেক্টর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাই তো নাকি? ও 8টা ভেক্টর, ওকে 8টা ভেক্টর ছিল। সো 8টা ভেক্টর ছিল, আর এখন তোমার ভেক্টর 3 × 4 12টা। তার মানে এখানে তো ভেক্টর সংখ্যা বেড়ে গেল, তাহলে তো ব্যাপারটা আরও কমপ্লেক্স হয়ে গেছে। কিন্তু বাস্তবে না। কারণ কি? কারণ যখন তুমি এইভাবে ভাঙছো তখন দেখো তোমার যতগুলো ভেক্টর আছে হয় এক্স অক্ষ বরাবর আছে অথবা ওয়াই অক্ষ বরাবর আছে। আর আমরা এই জিনিসটা হালকা পাতলা বুঝে আসছি। আমি প্লেলিস্টে একটা করছিলাম যখন, রিসেন্ট প্লেলিস্টে সদৃশ বিসদৃশ এবং লম্ব ভেক্টরের লব্ধি কীভাবে নির্ণয় করতে হয়, এটা আমরা একটা প্লেলিস্ট করা আছে। সো এখানে আমি বলছিলাম যে যখন ভেক্টরগুলো সদৃশ থাকে তখন খুব ইজিলি জাস্ট যোগফলের মাধ্যমে লব্ধি বের করা যায়, বিসদৃশ থাকলে বিয়োগফলের মাধ্যমে বের করা যায়, তাই না? সো এইখানেও সেম কাহিনী। এখানে এই দেখো 3টা ভেক্টর কি সদৃশ আর বিসদৃশ আকারে আছে। সো এদের মধ্যে তুমি এখন কোনো ভেক্টর ক্যালকুলেশন দরকার নেই, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা সলভ করতে পারবা। সেমভাবে তোমার এদের যে এখানে যে 6টা ভেক্টর আছে এদেরও সেম, যে তোমার এদের মধ্যে কোনো ভেক্টর ক্যালকুলেশন দরকার নাই, শুধুমাত্র তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা স্কেলার যোগফল বিয়োগফলের মাধ্যমে এটা সলভ করতে পারবা। সো আলটিমেটলি তুমি যখন সলভ করবা তখন যেটা হবে তোমার এক্স অক্ষ বরাবর শুধুমাত্র একটা ভেক্টর চলে আসবে, ঠিক আছে। তুমি 6টা ভেক্টর যোগ বিয়োগ করার পর তোমার কাছে শুধুমাত্র একটা ভেক্টর চলে আসবে, আর ওয়াই অক্ষ বরাবরও তোমার শুধুমাত্র একটা ভেক্টর চলে আসবে। ওকে, এটুকু ক্লিয়ার? তার মানে তুমি দেখো তোমার 8টা যখন ছিল তখন তোমাকে একটা একটা করে আগাইতে হচ্ছিল যদি তুমি ওই যে আর এর সূত্র ইউজ করো, এবং বেশ কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। কিন্তু যখন তুমি উপাংশে ভাঙতেছো তখন ঠিকই তোমার কাছে 12টা ভেক্টর আসতেছে, কিন্তু এর মধ্যে তোমার বেশিরভাগ ভেক্টরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে একটা মাত্র ভেক্টরে কনভার্ট করা সম্ভব হচ্ছে। ওকে, যেরকম এই যে তোমার আর এক্স, এই যে ভেক্টর 6টা ছিল এদেরকে আমি আর এক্সে কনভার্ট করছি, আর এই যে ভেক্টর 6টা ছিল এদেরকে আমি আর ওয়াই কনভার্ট করছি। ওকে, তো এখন বলো যে আমার কাছে কি, এখন আমার কাছে 2টা ভেক্টর আছে, তাই না? 8টা ভেক্টরের বদলে প্রথমে 12টা ভেক্টর আসলো, এখন আমার কাছে আছে 2টা ভেক্টর। তো এখন এই দুইটাকে সলভ করার ওয়ে কি? আমরা এটাও করায় আসছি ক্লাসে, যে যখন এমন হবে যে তোমার ভেক্টরগুলা সদৃশ বা বিসদৃশ তখন তো যোগ বিয়োগ, আর যদি 90 ডিগ্রি কোণে থাকে তখন ডাইরেক্ট পিথাগোরাস। আলটিমেটলি তুমি এখান থেকে বলতে পারতেছো আর সমান সমান রুট ওভার আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার। তো পিথাগোরাস কীভাবে? আর স্কোয়ার সমান সমান আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার, তাই না? তো আই গেস ব্যাপারটা বুঝতে পারছি সবাই। এটা আমাদের আর এক্স, এটা আমাদের আর ওয়াই, এটাকে যদি আমি শিফট করি মুক্ত ভেক্টর বিবেচনা করে, সো আলটিমেটলি যে অতিভুজটা থাকবে সেটাই হচ্ছে আর। আর সেই আর নির্ণয়ের জন্য বা ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে আর সমান সমান রুট ওভার আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার। সো আলটিমেটলি তুমি যেটা অ্যান্সার পাবা ওটাই উত্তর, ঠিক আছে? ওইটাই হচ্ছে আর এর মান, ওইটাই আর এর মান। আর দিক কী হবে বলো? খুবই ইজি ব্যাপার, এটাও আমরা দেখাইছি যে যখন 90 ডিগ্রিতে থাকবে তখন মান থেকে মান বের করার জন্য 90 ডিগ্রি বা একটা সমকোণী ত্রিভুজে একটা মান দেওয়া থাকলে অপর মান বের করার জন্য পিথাগোরাস অ্যাপ্লাই করতে হয়। আর ওই সমকোণী ত্রিভুজে মান থেকে দিক অথবা দিক থেকে মান বের করার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হয় ত্রিকোণমিতি। ওকে, সো আলটিমেটলি যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হয়, ত্রিকোণমিতি আমরা যেটা অ্যাপ্লাই করবো ট্যান থিটার ফর্মুলা ইউজ করব, কারণ একটা হচ্ছে আর এক্স হচ্ছে ভূমি, এক্স 98% ক্ষেত্রে ভূমি নির্দেশ করে, ওয়াই 98% ক্ষেত্রে লম্ব নির্দেশ করে। সো আলটিমেটলি ট্যান থিটা সমান সমান আর এক্স না তো আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। তুমি চাইলে সাইন থিটা ইউজ করতে পারতা, যে আর ওয়াই বাই আর সমান সমান সাইন থিটা, কোনো সমস্যা নেই, কারণ তোমার আর যদি হাতে থাকে। কিন্তু ট্রেডিশন বা ইজি প্র্যাকটিস হচ্ছে ট্যান থিটা। সো এখান থেকে তোমার থিটাও বের হয়ে যাবে ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। সো এই সূত্রগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে? যে আসলে
প্রথমে আমাকে কি করতে হচ্ছে, প্রথমে আমাকে এই থিটাগুলো বের করতে হচ্ছে, ঠিক আছে, উপাংশে ভাঙতে হচ্ছে। উপাংশে ভাঙার পর দেন আমাদের যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি আর এক্স, আর দেন যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি আর ওয়াই, দেন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে মান পাওয়া যাচ্ছি, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে কোণ পাওয়া যাচ্ছি। এবং তোমরা যদি একদম শর্টকাট সূত্র হিসাবে মনে রাখতে চাও সেই ক্ষেত্রে আর এক্স সমান সমান আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা টু প্লাস ডট 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 যতগুলো থাকে, হাজারটা থাকলে হাজারটা, দেন আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আর টু সাইন থিটা টু, দেন ডট 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 ডট। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, ধনাত্মক দিকের সাথে কোণ। আমি একটু মুখে বললাম, তোমরা একটু লেখা নিও, আপাতত জায়গা কম। তো ধনাত্মক দিক মানে আই গেস আমরা বুঝি, আমরা এটা বুঝে আসছি 8-এ বা 9-10-এ। এটা হচ্ছে ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এর সাথে যে কোণ থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। যেরকম তুমি যদি R4-কে কোণ আঁকতে চাও, R4-এর কোণ বের করতে চাও, তুমি কিন্তু এটাও কোণ বলতে পারতা, কিন্তু এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হইতো না, এটা হয়তো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ। সেটা ধনাত্মক দিকের সাথে কোণ হবে এটা। ওকে, সো আমরা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিয়ে থিটা ওয়ান, থিটা টু আর থিটা থ্রি কাউন্ট করব। সো আমাদের মোটামুটি বেসিক শেষ। আমরা আপেক্ষিক বেগ বুঝছি, আমরা মাল্টিফ্যাক্টর সাম বুঝছি, আমরা বুঝছি যে আসলে বিপরীত ভেক্টর নিয়ে কীভাবে ডিল করা যায়, ঠিক আছে, বিয়োগ না করেও কীভাবে বিপরীত ভেক্টরের মাধ্যমে তোমার লব্ধি করার মাধ্যমে, বিপরীত ভেক্টর লব্ধি করার মাধ্যমে বিয়োগ পছন্দ। কে জানো? ওকে, সো আমরা মোটামুটি মাল্টিফ্যাক্টর সামও বুঝছি, আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টও বুঝছি, এবং আমরা দেখলাম যে ভেক্টর বিয়োগ জিনিসটা কীভাবে বিপরীত ভেক্টরের যোগফলের মাধ্যমে ডিল করতে হয়, ঠিক আছে। আমরা ডাইরেক্ট ভেক্টর বিয়োগ করতেছি না, বরং বিপরীত ভেক্টরের যোগ করতেছি বা বিপরীত ভেক্টরের লব্ধি করতেছি। ওকে, এখন আমরা ডাইরেক্টলি চলে যাব বৃষ্টির মেথড। সো যে কোনো বৃষ্টি আসুক না কেন, যে কোনো ধরনের বৃষ্টি, তোমার বাতাস থাকুক, ফ্যান থাকুক, ফ্যান থাকুক, সো তোমাকে প্রথমে দেখতে হবে যে আসলে কার সাপেক্ষে তোমার বেগ যাচ্ছে। তো তোমাকে বললো বৃষ্টি পড়তেছে এই বরাবর বৃষ্টি পড়তেছে, তোমার একটা বাস যাচ্ছে এই বরাবর ভিবি, এটা ধরো ভিআর, দেন তোমার থাকলো যে এই বরাবর সাপোজ বাতাস যাচ্ছে ভিএআর। তো এখন বললো যে বাস আসলে বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে। তার মানে কি, কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা কে দেখতেছে, সেটা তুমি দেখতেছো তোমার সাপেক্ষে, কিন্তু কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে সেটা তোমার সাপেক্ষে না, সেটা হচ্ছে বাসের সাপেক্ষে। ব্যাপারটা বুঝো যে আসলে কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তুমি দেখতেছো তোমার সাপেক্ষে, কিন্তু কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বাস দেখতেছে বাসের সাপেক্ষে। সো বাসের সাপেক্ষে যেহেতু আমরা আগেই বলছি যার সাপেক্ষে কোনো কিছু করা হয় তার যে মানটা সেটা হচ্ছে বিয়োগ করা হয়। আমরা একটু আগে অনেক ভালো করে বুঝে আসছি যে এর সাপেক্ষে বি যদি হয় সেই ক্ষেত্রে বি যোগ হবে এবং বি থেকে এ বিয়োগ যাবে। আপেক্ষিক বেগের ক্ষেত্রেও সেম কেস, বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ চাইছে, তার মানে ভি বৃষ্টি মাইনাস হবে কি ভি বাস, তাই না, এটাই হবে কি ভি এর ভি আর, সাপোজ আমরা একটা নাম দিয়ে দিলাম র্যান্ডমলি। ওকে, ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এখন কথা হচ্ছে আমি তো লিখলাম ভি বৃষ্টি, তো এখন তাহলে এয়ারটা গেল কই। তো এই জায়গা হচ্ছে মূল কাহিনী যে বৃষ্টিটা তো পড়তেছে নিচের দিকে, কিন্তু বাস্তবে কি সে নিচের দিকে পড়তেছে, কারণ বাতাস যেহেতু বইতেছে বৃষ্টি কিন্তু বাঁকায় যাবে, তাই না। তার মানে কি বৃষ্টি বাতাসের কারণে বাঁকায় যাচ্ছে, মানে বাতাসের সাথে বৃষ্টির লব্ধি হচ্ছে। ওকে, এই যে ফর্মুলাটা আমরা লিখছি এই ফর্মুলাটা মেইনলি নির্দেশ করে যে ভি বৃষ্টি নির্দেশ করে যে বৃষ্টির লব্ধি বেগ অসংখ্য ইফেক্টর থাকতে পারে, তোমার চারদিক থেকে চারটা বাতাস আসতে পারে, কোনো সমস্যা নেই। তোমাকে মাথায় রাখতে হবে যে ভি বৃষ্টি হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, আর ভি বাস হচ্ছে বাসের লব্ধি বেগ, ঠিক আছে। বা তুমি যদি ধরো যে ভি বাস না, ভি যদি মানুষ ধরো, তো সেক্ষেত্রে মানুষের লব্ধি বেগ যেটা ধরো তুমি, আমরা ভি ম্যানই ধরলাম। সো আই গেস এটুকু বুঝতে পারছি।
তো এবার আমরা আমাদের কোশ্চেনটাতে যাই, এই যে কোশ্চেনটা। সো কোশ্চেনটা যেটা ছিল, দেখো একটা বৃষ্টি পড়তেছিল, ওকে ওকে, বৃষ্টি পড়তেই চাচ্ছে না। সো এই যে একটা বৃষ্টি পড়তেছিল, সো বৃষ্টির উপর একটা বাতাস আসলো, সো কী হবে, বৃষ্টি ধাক্কা খায় অন্যদিকে চলে যাবে। দেন আরেকটা বাতাস আসলো, এটাও বৃষ্টিকে ধাক্কা দেবে। তার মানে কি দাঁড়াচ্ছে, বাতাস দুইটার কারণে বৃষ্টির উপর ইফেক্ট পড়তেছে, তার মানে এদের হবে লব্ধি। এদের লব্ধি থেকে তুমি পাবা নিট বৃষ্টির বেগ বা বৃষ্টির লব্ধি বেগ। আবার সেমভাবে দেখো, মানুষটা বাসে আসছে, তাই না? কিন্তু তুমি দেখো, মানুষটার একটা বেগ দেওয়া আছে, ওকে ফাইন, কিন্তু বাস তো চলতেছে। তার মানে বাস যাচ্ছে দেখে কি মানুষও যাচ্ছে না? বাস যদি থাইমা যেত তাহলে মানুষের বেগ কম হইতো। বাস যেহেতু যদি উল্টা দিকে যেত সেক্ষেত্রে আরও বেশি হইতো, সেক্ষেত্রে 10+2 12 হইতো। এখন উল্টা দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাই না? মূল কথা কি, মূল কথা বাসের বেগের কারণে মানুষের বেগ প্রভাবিত হচ্ছে। তার মানে দাঁড়ায় যে মানুষের বেগ আর বাসের বেগ লব্ধি করে তুমি পাবা হচ্ছে ভি ম্যান, যেটা হচ্ছে মানুষের লব্ধি বেগ। সো ব্যাপারটা বুঝতে পারছি। বাতাসের কারণে বৃষ্টির বেগের উপর ইফেক্ট পড়ে, বাসের কারণে মানুষের বেগের উপর ইফেক্ট পড়ে। বাতাস যেদিকে যাক, ডানে যাক বামে যাক, এর কারণে কিন্তু মানুষের বেগের কোনো কিছুই চেঞ্জ হয় না। যে বাতাস বইতেছে মানুষ উড়ে গেছে, হয় না, তাই না? আবার ধরো যে বাস অনেক দ্রুত যাচ্ছে, বৃষ্টি তাই হেলে গেছে, মানে বাস্তবে থার্ড পার্সনের চোখে, তোমার চোখে এটা কিন্তু হয় না, তাই না? যে বাস বাসের মতো যাবে, বৃষ্টির উপর কোনো এফেক্ট নাই, কিন্তু বাতাস বইলে বৃষ্টি নড়বে, বৃষ্টির কোন চেঞ্জ হবে। সেমভাবে বৃষ্টির মতো পড়বে, মানুষের উপর কোনো ইফেক্ট নাই, কিন্তু বাস যদি সরে বা বাস যদি মুভ করে সেই ক্ষেত্রে মানুষের উপর ইফেক্ট আসবে। তার মানে মানুষের বেগের লব্ধি সাথে বাস ইনক্লুডেড থাকতেছে, বৃষ্টির বেগের সাথে বা বৃষ্টির বেগের লব্ধির ক্ষেত্রে বাতাসগুলো ইনক্লুড থাকতেছে। তো এবার আমরা আগের কাছে চলে যাই, আমরা আগের জায়গায় চলে যাই, হয়ে গেল এই তো। আলটিমেটলি এখন যদি আমরা সমাধান করতে যাই, তার মানে দেখো বৃষ্টির বেগ কাদের কারণে ইফেক্ট পাচ্ছে, ভি আর দিলাম রেইন, বাতাসের বেগের কারণে, তাই না? সো আলটিমেটলি যেহেতু বাতাসের বেগের কারণে বৃষ্টির বেগের উপর ইফেক্ট পড়তেছে, এদের সবার হয়ে যাবে যোগফল, মানে বৃষ্টির সাথে বাতাসের বেগ আমরা লব্ধি করব, দেন মাইনাস মানুষের বেগ। সো মানুষের বেগ মানুষেরই থাকলো, কিন্তু মানুষের বেগ তো আবার বাসের বেগ দ্বারা ইফেক্টেড হচ্ছে, তাই না? সো আলটিমেটলি মানুষের বেগের সাথে বাসের বেগের আবার লব্ধি হবে। সো আলটিমেটলি যে জিনিসটা পাবা তোমরা সেটাই হচ্ছে অ্যান্সার। সো এটা করার পর তুমি যে জিনিসটা পাবো ওইটা হচ্ছে অ্যান্সার। ব্যাপারটা কি ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে এই জিনিসটা তাহলে আমরা সলভ করবো কীভাবে? এই জিনিসটা সলভ করার জন্য আমাদের সেম মাল্টিফ্যাক্টর সামের কনসেপ্ট আমার ইউজ করতে হবে, যে VR প্লাস VA1 প্লাস VA2 প্লাস মাইনাস ভিম্যান। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে তোমার মানুষের বেগ যে বরাবর আছে উল্টা দিতে হবে, দেন মাইনাস ভি বাস, তার মানে বাসের বেগ যে বরাবর আছে দেন উল্টা দিতে হবে। সো এটাই হচ্ছে আমার মূল বেগ। সো এখন আমরা কীভাবে সলভ করবো বলো? এখন আমরা এই সমীকরণটা দাঁড় করানোর পর আমরা বৃষ্টির অঙ্ক ছিল নাকি নদীর অঙ্ক ছিল ভুলে যাব, ডাইরেক্টলি ভুলে যাব। আমাদের কাছে একটা 5টা ভেক্টর আছে, 5টা ভেক্টরের লব্ধি যা হবে ওইটাই অ্যান্সার। ওকে, সো 5টা ভেক্টরের লব্ধি আমরা করব কিসের মাধ্যমে? মাল্টিভেক্টর সামের মাধ্যমে, যেটা আমরা একটু আগে দেখাইছি। দেন আমাদের মাল্টিভেক্টর সামের কাহিনী শেষ। এরপর আমাদের যখন কোণ নির্ণয় করতে বলবে তখন আমরা বের করবো কীভাবে? tan ইনভার্স সূত্র অ্যাপ্লাই করা, তাই না? মাল্টিভেক্টর সামের মাধ্যমে। সো মাল্টিভেক্টর সামের যে প্রক্রিয়াটা ছিল ওর মাধ্যমে আমি পেয়ে যাচ্ছিলাম মান, পিথাগোরাস অ্যাপ্লাই করে ফাইনালি, এবং দিকটা পাচ্ছিলাম কি অ্যাপ্লাই করে? ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে, যেটা ফর্মুলা ছিল tan ইনভার্স y/x, এবং যে কোণটা দিত সেটা কার সাপেক্ষে কোণ? এক্স এর সাপেক্ষে কোণ। অলওয়েজ মনে রাখবা tan ইনভার্স যখন আমরা করি তখন এই যে নিচে যেটা থাকে তার সাথে কোণ পাওয়া যায়। নিচে যদি এক্স থাকে সেই ক্ষেত্রে আমি পাচ্ছি এক্স অক্ষের সাথে কোণ বা আনুভূমিকের সাথে কোণ। কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক আছে, যে অনেক সময় না, সব সময় বৃষ্টির ক্ষেত্রে চাই হচ্ছে উলম্বের সাথে কোণ। উলম্ব মানে কোন অক্ষ? ওয়াই অক্ষের সাথে কোণ। তার মানে এই ক্ষেত্রে তোমার সবচেয়ে ইজি হয় তুমি যদি tan ইনভার্স y/x না করে x/y করো, সেই ক্ষেত্রে তুমি
ডাইরেক্ট উলম্বের সাথে কোণ পাওয়া যাচ্ছ। ওকে, অথবা তুমি যদি এক্স অক্ষের সাথে কোণ বের করো দেন 90 ডিগ্রি থেকে বিয়োগ করো, সেম অ্যান্সার তুমি পাবো। সো এই হচ্ছে আমাদের যে মারাত্মক কোশ্চেন 1 তার টোটাল কনসেপ্টটা। সো তোমরা যদি আরও কয়েকটা অঙ্ক ট্রাই করো এইভাবে, আই গেস তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং আমি যে পদ্ধতিতে করাইছি এটা মূলত অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য মেইনলি না, তাদের জন্য মেইনলি তার আইজেকে দেওয়া করা একটু ভালো, খুব বেশি ভালো যে এমন না। আইজেকে এর কনসেপ্ট এই কনসেপ্টও সেম টু সেম, ঠিক আছে? আইজেকেতেও তুমি আলটিমেটলি যে জিনিসটা পাবা এখানেও তুমি আলটিমেটলি সেম জিনিসই পাইছো। তারপরেও অ্যাডমিশনে আইজেকে দিলে একটু স্পিড সামান্য হলেও বাড়ে, এটা আসলে মানতে হবে। সো এই মেইনলি আমি যে প্রক্রিয়াটা করাইছি এটা মূলত তোমার যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যারা এইচএসসি ক্যান্ডিডেট এখন নাই, ওকে, হ্যাঁ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য, ওকে। সো আই গেস ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো, অনেক লেন্দি একটা লেকচার হয়ে গেছে এবার। তো নেক্সট মারাত্মক কোশ্চেনের জন্য বেস্ট অফ লাক, আর কংগ্রেচুলেশন সাকিবুল হাসান মেবি সলভ করছিল দেখছিলাম এটা প্রথম। ওকে, টাটা।